সকালের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুরু হলো করোনা টিকাদান, প্রথম দিন পেলেন ২৬ ফ্রন্টলাইনার। ভ্যাকসিনের মাধ্যমে শিগগিরই মহামারী মুক্ত হবে দেশ, প্রধানমন্ত্রীর আশাবাদ। পদ্মা সেতু প্রকল্পে স্প্যানে বসছে একের পর এক স্ল্যাব, দৃশ্যমান সড়ক পথের অর্ধেকের বেশি, রেল স্ল্যাব বসেছে ৭৫ ভাগ। ঘন কুয়াশায় কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল পরিবর্তন, তীব্র শীতে শাহজালাল বিমানবন্দরে শত শত যাত্রীর অবস্থান চরম ভোগান্তি। দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো করোনা টিকাদান কর্মসূচি। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এই ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় ৫ সম্মুখ যোদ্ধাকে করোনার প্রতিষেধক প্রয়োগ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশকে পেছনে ফেলে অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে টিকা প্রয়োগের ঘটনা ঐতিহাসিক। পর্যায়ক্রমে দেশের সবাইকে টিকা দেয়া হবে জানিয়ে ভ্যাকসিনেশন বিরোধী সমালোচকদেরও এই টিকা গ্রহণ করে সুরক্ষিত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্ববাসীর মতো বাংলাদেশের কাছেও ২০২০ ছিল আতঙ্কের, উদ্বেগের। অদেখা ক্ষুদ্র এক জীবাণুর ভয়ে ঘরবন্দি জীবন বরণ করতে হয় কোটি কোটি মানুষকে। মহামারীর লড়াইয়ের কৌশল হিসেবে মার্চের শেষ দিকে বাংলাদেশও নাম লেখায় লকডাউনে। আতঙ্ক আর শঙ্কা মিলিয়ে অচেনা এই দেশে একের পর এক প্রিয়জনের মৃত্যু দেখেছে স্বজনরা। মানুষের স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নকে বাস্তব করতে বহুল প্রত্যাশিত টিকার আমদানি ছিল বড় চ্যালেঞ্জ। সব মোকাবিলা করে ভ্যাকসিন প্রয়োগ শুরুর মাধ্যমে নতুন সক্ষমতা দেখালো বাংলাদেশ। ভ্যাকসিন কার্যক্রম আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। বুধবার বিকেলে গণভবন থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মাধ্যমে দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। দেশের মাটিতে প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এছাড়া পুলিশ, চিকিৎসক ও সশস্ত্র বাহিনীর আরও ৪ জন নেন কোভিড-১৯-এর প্রতিষেধক। ভার্চুয়ালি তাদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এই নার্ভাস লাগছে না তো নাসিমা? শেখ হাসিনার সংকট মোকাবিলায় তার সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, যথাসময়ে দেশের মাটিতে টিকা নিয়ে আসার ঘটনা ঐতিহাসিক। বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক দিন হলো, কারণ বিশ্বের অনেক দেশও এখনো শুরু করতে পারেনি। সেখানে আমাদের মতো একটি দেশ, ঘন বসতিপূর্ণ দেশ, সীমিত অর্থনৈতিক শক্তি নিয়েই আমরা কিন্তু মানুষের কল্যাণে যে আমরা কাজ করি সেটাই আজকে প্রমাণ হলো। শত সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে অগ্রাধিকার ভিত্তিতে সবার জন্যই করোনার টিকা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সমালোচকদেরও টিকা নেয়ার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য হলো যে কিছু কিছু লোক থাকে সব কিছুতেই একটা নেতিবাচক মনোভাব তারা পোষণ করে। যত ভালো কাজই করেন সব কিছুই তারা কিছু ভালো লাগে না নামে একটা রোগে ভোগে। এই রোগের কি চিকিৎসা আমি জানি না, এর জন্য কোনো ভ্যাকসিন পাওয়া যাবে কি না তাও আমি জানি না। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, তা আসলে পরে তো এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে। কারণ তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে? এই অনুষ্ঠানের মাধ্যমেই ভ্যাকসিনেশন ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম সুরক্ষা অ্যাপের নিবন্ধন প্রক্রিয়াও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তরিকতা নিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম চালাতে হবে সবাইকে। এরপরে আমরা সারা বাংলাদেশেই দেব ভ্যাকসিনটা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রনু ভেরোনিকা কস্তার দেহে প্রয়োগের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে প্রবেশ করল বাংলাদেশ। এরপর একে একে ২৬ সম্মুখ যোদ্ধাকে ভ্যাকসিনেশন দেওয়া হয়। এ সময় নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে সবাইকে ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান তারা। জয় বাংলা, জয় বাংলা। রুনুর এই জয় বাংলা উচ্চারণেই করোনার ভ্যাকসিনের ইতিহাসে নাম লেখালো বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সামনেই ৫ জন ফ্রন্টলাইনারকে একে একে দেয়া হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা।
পরে প্রতিক্রিয়ায় নার্স রুনু জানান সুস্থ ও স্বাভাবিক আছেন তিনি। আমাদের দেখে আপনারা যেন অনুপ্রাণিত হন, ভীতি যেন কারোর মধ্যে না থাকে। টিকা নেয়ার আধ ঘন্টা না পেরোতেই বেরিয়ে আসেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। জানালেন অন্যকে অনুপ্রেরণা দিতেই তার এই অংশগ্রহণ। নিজের থেকেই আমি এটা সংকল্প করেছি যে আমি যখন অন্যকে ভ্যাকসিন নিতে বলবো তাহলে অবশ্যই আমার ভ্যাকসিন নিতে হবে। তালিকায় স্বাস্থ্যকর্মী ছাড়াও ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, সংবাদকর্মী ও দাফন কাজে নিয়োজিতরা। আমার কোনো ভয় নেই। হচ্ছে যে আপনি টিকা দিতে ইচ্ছুক কিনা, আমি বললাম হ্যাঁ আমি টিকা দিতে ইচ্ছুক আছি। ছোট একটা অংশ আমার দেশের জন্য আমি করতে পারছি। আমি ভ্যাকসিন দেওয়াতে জনগণ হয়তোবা আমাকে দেখে ভ্যাকসিন দিবে। আজকে আমরা এখানে টিকা দেওয়ার উদ্দেশ্যে আসছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। প্রথম দফায় নিজে টিকা নিয়ে যেমন গর্বিত, তেমনি বেরিয়ে এসে অপরকেও নিশ্চিন্তে টিকা নেয়ার আহ্বান তাদের। ভ্যাকসিনটা আমাদের জন্য যেমন জরুরি, প্রত্যেকের জন্য জরুরি। যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে একটুর জন্য হলেও শারীরিক অবস্থার পরিবর্তন হয়েছে। যে কোনো ধরনের প্রতিক্রিয়ার জন্য আমাদের টিম স্ট্যান্ড বাই আছে। বুধবার 30 জন নেয়ার কথা থাকলেও নানা শারীরিক জটিলতায় বাদ পড়েন 4 জন। একটা জ্বর ভাব হওয়া, গা ব্যথা করা, এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এই ক্ষেত্রেও সেটা আমরা মনে করি যে এখানেও থাকতে পারে, কিন্তু এটা কোনো যাতে মারাত্মক কোনো কিছু আছে কিনা আমরা সেই দিকে আসলে বেশি দৃষ্টিপাত করছি। টিকা নেয়া সবাই স্বাস্থ্য অধিদপ্তরের হেল্পলাইনের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানানো হয়। আসল পরীক্ষা শুরু হবে 7 ফেব্রুয়ারি। সেদিন সারা দেশে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, আর সেটি সফলভাবে সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ মানছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের 47 দিন পর সেতুর কাজে আরেক সাফল্য এসেছে। 6.15 কিলোমিটার সেতুর স্প্যানে বসানো সড়ক ও রেলপথের সব স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের পর এখন সেতুর সড়ক ও রেলপথ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। স্পেনে রাত দিন বসানো হচ্ছে স্ল্যাব। গত মঙ্গলবার রোডওয়ে স্ল্যাব তৈরির কাজও শেষ হয়েছে। এর আগে রেলের স্ল্যাব তৈরি সম্পন্ন হয়। তৈরি স্ল্যাবগুলো রাখা হচ্ছে মাওয়া প্রান্তের সংযোগ সেতুর শুরুর পয়েন্টের পাশে। এখান থেকে নিয়েই সেতুতে বসানোর কাজ চলছে। কাজের কোয়ালিটি এবং কাজের সব ম্যাটেরিয়ালস অনেক উন্নত মানের ব্যবহার করা হচ্ছে। পদ্মা সেতুতে খুব দ্রুত কাজ এগোচ্ছে। 126টি স্ল্যাব পুনরায় কাস্টিং করা হলো। এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। একের পর এক পদ্মা সেতুর সব বড় কাজ শেষ হচ্ছে। সব স্ল্যাব তৈরি সম্পন্ন হয়। স্বপ্নের সেতুর অগ্রগতি আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সেতু সংশ্লিষ্টরা। লোকাল পার্সোনালও আমরা কম পাচ্ছি। অনেকের মধ্যে কোভিড পাওয়াতে আমাদের তো একটা লকডাউন করা আছে, কোনো কোভিডের লোককে, সাসপেক্টেড লোককে আমরা এখানে রাখি না। তবে আমরা অগ্রগতি যেটা আমরা বলেছি যে জুন 2022-এর মধ্যে শেষ হবে। পদ্মা সেতুর উপরতলায় রোডওয়ে স্ল্যাবের কাজের অগ্রগতি 56% এবং নিচতলায় রেলওয়ের কাজের অগ্রগতি 75%। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে 2018 সালের জানুয়ারিতে স্ল্যাব নির্মাণ শুরু হয়েছিল। পদ্মায় তলিয়ে যাওয়া 126টি রোডওয়ে স্ল্যাব সহ 2917টি সবকটি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে, আর স্থাপন হয়ে গেছে 1627টি। রেলওয়ে স্ল্যাবের 2959টির মধ্যে সব নির্মাণ সম্পন্ন হওয়ার পর 2210টি স্থাপন সম্পন্ন হয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঘন কুয়াশায় এলোমেলো হয়ে পড়েছে কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল। বাংলাদেশ বিমান, এয়ার অ্যারোবিয়া ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর সময় পরিবর্তন করা হয়েছে। এদিকে হঠাৎ করে দেয়া এই নোটিশে বিপাকে পড়েন শত শত যাত্রী। কনকনে ঠান্ডায় রাতেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে অপেক্ষা করতে দেখা গেছে তাদের। বুধবার রাত 9:45 বিমানের মাস্কটগামী একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা পরিবর্তন করা হয়। এরপর একই কারণে একে একে বাতিল হয় এয়ার অ্যারাবিয়া ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। রাতে ফ্লাইট পরিবর্তনের নোটিশ টানানো হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল গেটে। নোটিশে বলা হয় বাংলাদেশ বিমানের মাস্কটের ফ্লাইট ছাড়বে বৃহস্পতিবার সকাল 10টায় এবং রিয়াদের ফ্লাইট ছাড়বে দুপুর 12টায়। হঠাৎ করে দেওয়া এই নোটিশে বিপাকে পড়েন শত শত যাত্রী। কনকনে ঠান্ডায় বাইরে অপেক্ষা করতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি।
এমনকি রাতভর যাত্রীরা কোথায় অপেক্ষা করবেন তাও অনিশ্চিত হয়ে পড়ে। যে রুমে ছিলাম সেই রুমেই থাকতাম অথবা বাসায় থাকতাম, সময় উচিত আমরা পৌঁছে যেতাম। এখন আমরা তো আইসা আমাদের বিপদ হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের থাকার কোনো জায়গা নাই, কইছে তোমাদের থাকার ব্যবস্থা তোমরা করে নাও, আমাদের এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। যদি আমরা 6টার দিকে 5টার দিকে জানাইতো তাহলে আমরা কিন্তু সিলেট রুম ভাড়া নিয়ে আইছিলাম, এখানে রুমের ভাড়াও দিয়ে আইছি। যাত্রীদের আশঙ্কা ফ্লাইট পেছানোর কারণে করোনা সার্টিফিকেট নিয়ে বাড়তি জটিলতায় পড়তে পারেন তারা। করোনা টেস্টের মেয়াদ কতজনের চলিয়ে যাবে, ঠিক আছে, ওই মেয়াদটা কিন্তু কেউ থাকবে না। 72 ঘন্টা দিছে, 72 ঘন্টা আম করে কিন্তু 2 দিন আগে আমরা করে লাইছি। ডেটটা যদি পার হয়ে যায় তো আমাকে তো বাংলাদেশে বা কোনো মতো বাংলাদেশের নাগরিক যেহেতু কোনো মতো নিবে, বাট সৌদি তো আমাকে অ্যালাউ করবে না। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা 800 মিটারের নিচে নামলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার কারণে 6 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, আসলে নাবিলা পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু দীর্ঘ 6 ঘন্টা বন্ধ থাকার পর কিন্তু ফেরি চলাচল শুরু হলেও কিন্তু এখন চরম ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আসলে ঘাট এলাকায় শুধু যানবাহন আর যানবাহন, যেদিকেই তাকানো যাচ্ছে শুধু যানবাহনের সারি রয়েছে। তবে তীব্র কুয়াশা এবং শীতও কিন্তু এই ঘাট এলাকায় রয়েছে। তবে আজকের এই শীতটা কিন্তু হিমেল যে বাতাস রয়েছে, অর্থাৎ একদম ঠান্ডা বাতাসে চলে আসছে, যার জন্য শীতের প্রভাব ওটা বেশি রয়েছে, যার জন্য মাঘের যে কনকনে শীত তা কিন্তু এখানে বিরাজ করছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে গত রাত ঠিক সন্ধ্যা থেকেই আসলে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত যখন 1টা তখন কিন্তু বিকন বাতি মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন কিন্তু দুর্ঘটনা এড়ার জন্য এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল ঘাট কর্তৃপক্ষ। সকাল একদম যখন 7:15 তখন কিন্তু 6 ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। কিন্তু শুরু হলে মাছ নদীতে যে 4টি ফেরি আটকে পড়েছিল, সেই 4টি ফেরিতে 47টি যানবাহন নিয়ে পারে নঙ্গর করতে সক্ষম হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে ফেরি চলাচল শুরু হয়েছে। কিন্তু শুরু হলেও কিন্তু চরম ব্যাহত হচ্ছে। কারণ হচ্ছে কি, এখনো কিন্তু আসলে নদীর ভিতরে কুয়াশা রয়েছে। সেই ক্ষেত্রে অন্যদিকে কুয়াশা, তীব্র শীত, সবকিছু মিলে কিন্তু যাত্রীদের যে একটা দুর্ভোগ তা কিন্তু এই ঘাট এলাকাতে রয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছে আসলে প্রায় শত এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে ঘন কুয়াশার কারণে। তার সাথে যুক্ত হয়েছে আসলে এই যে কনকনে মাঘের শীত, তার জন্য কিন্তু তারা আসলে দুর্ভোগটা পোহাচ্ছে। এবং কিন্তু অনেক অভিযোগও কিন্তু যাত্রীদের রয়েছে। তারা বলছে যে ঘাট এলাকাতে বিশ্রামাগার নেই আসলে যে রকম পয় নিষ্কাশনের ব্যবস্থাও নেই, সবকিছু মিলিয়ে খুব খারাপ অবস্থা রয়েছে। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে যে তারা কিন্তু অগ্রাধিকার সূত্রে যে সবজিবাহী এবং মালবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে পার করছে। এই ছিল নাবিলা আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ খবর। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চা বাগানের জন্য পাহাড়ি ঢালু জমি লাগবে এমন ধারণাই যুগ যুগ ধরে প্রচলিত। সমতল ভূমিতে চা উৎপাদন করে এই প্রথা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন পঞ্চগড়ের চাষিরা। শখের বসনায় রীতিমতো বাণিজ্যিক উৎপাদনে সফল কয়েকশো চাষি। মানসম্মত হওয়ায় বাজার বিস্তৃত হয়েছে বহির্বিশ্বেও, কিন্তু জেলায় অকশন মার্কেট না থাকায় চায়ের ন্যায্য দাম থেকে বঞ্চিত উৎপাদনকারীরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিগন্ত জুড়ে চোখ জোড়ানো সবুজ, এই যেন এক সবুজ বিপ্লব। এক সময়কার পরিত্যক্ত কিংবা একফসলি জমি এখন চায়ের রাজ্য। 2002 সালে 450 একর জমির গণ্ডিটা এখন প্রায় 9000 একরে পৌঁছেছে। গত বছর বড় 8টি ও ছোট 5100টি বাগান থেকে উৎপাদিত সবুজ পাতা প্রায় 4.5 কোটি কেজি। প্রক্রিয়াজাতের পরে চায়ের পরিমাণ দাঁড়ায় 96 লাখ কেজি। চাষিরা জানান, একবার রোপণের পর ফসল তোলা যায় দীর্ঘদিন। আমি 5 বিঘা জমিতে চা বাগান লাগাইছি, কয়েক বিঘা জমি চা লাগাইছি, চার ফলন খুব ভালো। আমার সাথে যে 2-4 জন শ্রমিক আছে,
তারাও ভালো আছে। 40 দিন পর পর পাতা সংগ্রহ করে বিক্রি হয় 18টি চা কারখানায়। এতে নগদ অর্থ পেলেও বিপণন ব্যবস্থায় ঘাটতির অভিযোগ চাষিদের। তাদের দাবি, নিলামে বিক্রির জন্য নির্ভরশীলতা চট্টগ্রামের অকশন মার্কেটের উপর। পঞ্চগড়ে যদি একটা সরকারি প্রতিষ্ঠান চা কলকারখানা দেয় তাহলে হয়তো আরো আমাদের জন্য লাভবান বা আরো মূল্য বৃদ্ধিতে বিক্রি করতে পারবো আমরা। বর্তমান যে মূল্য আছে আমি মনে করি যে মূল্যটা চাষিদের জন্য আসলে এটা খুব একটা কম সেটাও না, খুব একটা বেশি সেটাও না। চা বোর্ডের দাবি, স্বতন্ত্র বোর্ড গঠন, কৃষি বিষয়ক পরামর্শ সহ শুরু থেকেই নানা প্রণোদনা দিচ্ছে সরকার। 8 লক্ষ চারা স্বল্প মূল্যে বিতরণ করতে সক্ষম হয়েছে। এছাড়া আমাদের 2টি পাতা একটি করে একটা মোবাইল অ্যাপস রয়েছে। চাষিদের ঘরে বাগানের পাশে পাশে যে দোরগোড়ায় তাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রশিক্ষণ কর্মশালা চালু হয়েছে। সমতল ভূমি চা বাগান হিসেবে দেশের প্রথম এবং পার্বত্য এলাকা ও বৃহত্তর সিলেটের পর তৃতীয় চা অঞ্চল হিসেবে জায়গা করে নিয়েছে হিমালয়ের পাদদেশে উত্তরের জনপদ পঞ্চগড়। সময় সংবাদ, পঞ্চগড়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এখনই, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সই করেছেন এ সংক্রান্ত নির্বাহী আদেশও। বুধবার ওয়াশিংটন ডিসিতে তিনি বলেন, সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দায়িত্ব নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার 1 সপ্তাহ পার করলেন তিনি। আর এদিনই জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে ও পরিবেশ রক্ষায় সই করলেন নির্বাহী আদেশে। ওয়াশিংটন ডিসিতে এ সময় বক্তব্যে বাইডেন আওয়াজ তোলেন, বিশ্বকে রক্ষায় আর সময়ক্ষেপণ না করতে জলবায়ুর সংকট সমাধানে নেতৃত্ব দিতে হবে আমেরিকাকেই। Greater impetus on focusing on climate change and doing something about it has increased across the board, Democrat, Republican, Independent. That's why I'm signing today an executive order to supercharge our administration's ambitious plan to confront the existential threat of climate change. It is an existential threat. জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় মার্কিন সরকারের ব্যবস্থা গ্রহণ ও ডেমোক্র্যাট দলের কার্যক্রম তুলে ধরতে আগামী এপ্রিলে সম্মেলনের আয়োজন করা হবে। হোয়াইট হাউস জানায়, এ সংকটটি বাইডেন প্রশাসনের জন্য যৌথভাবে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির অংশ। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ ও অনুন্নত দেশগুলো সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার। উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের কুফল ভোগ করছে বাংলাদেশ সহ কম উন্নত দেশগুলো। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নিয়োগ চূড়ান্ত করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ব্লিনকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের উপ পররাষ্ট্রমন্ত্রী ও উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। গেল 20 জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানের পর থেকে এ নিয়ে বেশ কয়েকজন মন্ত্রীর অনুমোদন দিয়েছে সিনেট, যার মধ্যে অন্যতম অস্টিন হন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী, আর ইয়েলেন হন মার্কিন প্রথম নারী অর্থমন্ত্রী। শপথ নেওয়ার পরপরই কাজের মধ্যে ডুবে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির অর্থনৈতিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন সহ বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ও নেতৃত্বের দাপট বাড়াতে একযোগে কাজ করছেন বাইডেন প্রশাসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। মানুষের বিনোদনের জন্য তৈরি করা রিসর্ট যেন হয়ে গেছে পাখির অভয়ারণ্য। শীত মৌসুমের অতিথি পাখি শুধু নয়, বছরের বেশিরভাগ সময়ে এলাকাটি থাকে দেশি বিদেশি নানা জাতের পাখির দখলে। নড়াইলের অরুণিমা রিসর্টে আসা দর্শনার্থী আর কর্তৃপক্ষ সবাই অবশ্য খুশি প্রকৃতির এমন সহায়তা পেয়ে। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিন রানার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নড়াইল জেলার কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে কয়েক বছর যাবৎ পাখির এমন আনাগোনা। শীত মৌসুমের সংখ্যা বাড়ে কয়েক গুণ। 50 একর আয়তনের রিসোর্টটিকে কেন্দ্র করেই এদের চলাফেরা। নির্ভয়ে নিঃসংকোচে ঝাঁক বেঁধে ওড়ার দৃশ্যই জানান দেয় পাখিরা এখানে গড়ে নিয়েছে আপন রাজ্য। অতিথি পাখি এবং দেশি পাখির একটা মেলবন্ধন এখানে সৃষ্টি হয় আর কি। যারা পাখি প্রেমী আছেন তারা এই জায়গাটি এসে অতিথি পাখি দেখবেন, শুধু তার সৌন্দর্যটা উপভোগ করবেন, এতে কোনো সন্দেহ নেই। ভোরের আলো ফুটতে না ফুটতেই তাদের জীবিকার ব্যস্ততা। বিভিন্ন প্রজাতির পরিযায়ী চেনা অচেনা অসংখ্য পাখি চলে যায় খাদ্যের সন্ধানে। বেলা গড়াতেই তাদের ফিরে আসা চিরচেনা অরুণিমার গাছের আস্তানায়। পাখিদের কল্যাণে অজপাড়াগা এখন পর্যটনের সম্ভাবনায় ভরপুর। একসঙ্গে এত পাখি দেখার সুযোগ পাওয়া বিরল ঘটনা বলে মনে করেন দর্শনার্থীরা। গাছ
গাছে গাছে যেরকম ফুল ধরে সেরকম করে মনে হচ্ছে গাছে গাছে আসলে পাখি ধরেছে। দেশের পাখি বিদেশের পাখি আছে, দেখে খুব মুগ্ধ হয়েছি আমরা। মানে মনে হচ্ছে এটা অন্য একটা জগতে মনে হয় আমরা প্রবেশ করেছি। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রটিতে পাখিদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এটার জন্য আলাদাভাবে সিকিউরিটি দিয়ে রাখতে হয় এবং এরা কিন্তু আমার এখানে কিন্তু খাবার খায় না। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি কিন্তু খাবার দেই না। এরা বিকালে আসে, 4টের পরে আসে, আসার পরে থাকে, সকালে ফজরের নামাজের পর চলে যায়। দর্শনার্থী ও কর্তৃপক্ষ মনে করেন আশপাশের উন্মুক্ত জলাশয় ও পাখিদের বিচরণ কেন্দ্রগুলোতে সুরক্ষা এবং প্রাকৃতিক খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে প্রশাসন ও এলাকাবাসীর ইতিবাচক ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তারা। সময় সংবাদ, নড়াইল। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ ভ্যাকসিন দেয়া হবে ঢাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সহ 5 হাসপাতালে। করোনা টিকা পাবে 400 থেকে 500 জন। এবং ঘন কুয়াশায় কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল পরিবর্তন। তীব্র শীতে শাহজালাল বিমানবন্দরে শত শত যাত্রীর অবস্থান, চরম ভোগান্তি। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।